রাষ্ট্র বা কোনো কর্তৃপক্ষ নোটিশ ছাড়া বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে আপনি অবশ্যই উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ ভিয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রিট নিয়ে আলোচনার ধারাবাহিক 40তম পর্বে। প্রিয় দর্শক, প্রশাসনিক আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। আজ আমরা আলোচনা করব একটি মামলা নিয়ে, যেটি 14 BLC-তে 2006 সালে রিপোর্টেড হয়েছে। পেজ নাম্বার 258-তে আপনারা পেয়ে যাবেন। এই মামলায় পিটিশনার ছিলেন সেলিমা সারওয়ার এবং রেসপন্ডেন্ট। মূল প্রেক্ষাপটটা যদি আমরা আলোচনা করি, 1989 সাল থেকে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট একটি সমাজসেবামূলক কাজ করে আসছিল, কিন্তু 2003 সালে হঠাৎ কোনো আগাম তথ্য ছাড়াই তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে। এই আইনি লড়াইটি আমাদের শেখায় যে রাষ্ট্র চাইলেই খামখেয়ালিভাবে কোনো প্রতিষ্ঠানের অধিকার কেড়ে নিতে পারে না। আইনের কোনো ধারায় প্রতিকার চাওয়া হয়েছিল এবং আইনের কোন প্রেক্ষাপটে প্রতিকার চাওয়া হয়েছিল, এই মামলাটি আসলে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 102 অনুসারে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। এখানে যে ফরেন ডোনেশনস, যেটাকে আমরা বলি ভলান্টারি অ্যাক্টিভিটিস রেগুলেশন অর্ডিন্যান্স 1978-এর আওতাধীন বিষয়গুলো কিন্তু জড়িত ছিল। এই মামলাটি শুনানিকালে পিটিশনারের পক্ষে এনগেজড বিজ্ঞ আইনজীবীদের মূল লক্ষ্য ছিল যে সরকারের নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তকে জুডিশিয়াল রিভিউয়ের আওতায় আনা এবং সেটিকে বেআইনি ঘোষণা। এই ক্ষেত্রে যেই আর্গুমেন্টগুলো ছিল সেগুলো প্রিয় দর্শক আপনাদের একটু শেয়ার করছি। সেগুলো হচ্ছে, নোটিশ ছাড়া যদি তদন্ত করা হয় তাহলে সেটা কি হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা ছিল। 2003 সালের 26 এপ্রিল হঠাৎ কোনো অভিযোগপত্র ছাড়াই তদন্ত দল এনজিওতে হানা দেয়, যা সম্পূর্ণ বেআইনি। সুনাম এবং ধারাবাহিকতার যে বিষয়টা ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। 1989 থেকে 2003 সাল পর্যন্ত এনজিও যে ব্যুরো আছে নিজেরাই তাদের কাজে সন্তুষ্ট ছিল এবং সেপ্টেম্বর 2003-এর চিঠি কিন্তু তার প্রমাণ। এই সংক্রান্ত তাদের সন্তুষ্টতা সংক্রান্ত কিন্তু একটি চিঠিও ছিল। শুনানির সুযোগ না দিয়ে, অর্থাৎ তাদেরকে না শুনে 12টি অভিযোগ আনা হলেও পিটিশনারকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত কিন্তু সুযোগ না দিয়েই চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছিল 8 এবং 10 সেপ্টেম্বর 2003 সালে। তাহলে যেটা প্রতিপক্ষের যে আর্গুমেন্ট ছিল, অর্থাৎ রেসপন্ডেন্ট বা গভর্নমেন্ট আমরা যেটাই বলি, তাদের যুক্তি ছিল যে তারা প্রশাসনিক ক্ষমতার দোহাই দিয়ে দাবি করেন যে অনিয়ম পাওয়া গেছে বলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় বিচারপতিগণের পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছিল যে আদালত দেখেন যে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং তাদের বক্তব্য শোনার বাধ্যবাধকতা রয়েছে সেটি করা হয়েছে কিনা। মূলত সাডেনলি আউট অফ দ্য ব্লু, অর্থাৎ হঠাৎ আকাশ থেকে পড়ার মতো তদন্ত এবং অভিযোগ গঠন করা হয়েছে বলে আদালত এটিতে মন্তব্য করেছেন এবং এটি আনফেয়ার এবং আনরিজনেবল হয়েছে। তো মহামান্য হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি হচ্ছে যে 8/9/2003 এবং 10/9/2003 তারিখের আদেশগুলো উইদাউট লফুল অথরিটি, অর্থাৎ আইনগত কর্তৃত্ব বহির্ভূত হয়েছে এবং এর কোনো আইনি কার্যকারিতা নেই বলে জাজমেন্টে এসেছে। এই মামলাটি আসলে প্রমাণ করে প্রিয় দর্শক যে ন্যাচারাল জাস্টিস বা কাউকে না শুনে দণ্ড দেওয়া হয় তাহলে এটি কেবল একটি নৈতিক বিষয় নয়, এটি আইনের অবিচ্ছেদ্য একটি অংশ। রাষ্ট্র বা কোনো কর্তৃপক্ষ নোটিশ ছাড়া বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে আপনি অবশ্যই উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন। প্রিয় দর্শক, আইন বিষয়ে কেমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর সহজ ব্যাখ্যা পেতে আমাদের সাথে থাকতে পারেন। আমরা চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব পরবর্তী যে কোনো পর্ব সাজানোর জন্য। আপনারা কোন বিষয়ে আসলে আলোচনা শুনতে আগ্রহী এবং জানতে আগ্রহী সে বিষয়ে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। যেহেতু এই কাজটি আমাদের পক্ষ থেকে একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ এবং পারফরমেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমি মনে করি যে কারো যদি একটু উপকার হয় তাহলে আপনারা অন্যকে সেটি শোনার সুযোগ এবং দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।